হাইকোর্টের আপিল বিভাগের আদেশ প্রত্যাখ্যান করে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। বুধবার সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে বৃহস্পতিবারও একই কর্মসূচি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপরই কর্মসূচির পক্ষে বিপক্ষে ছাত্রদল ও ছাত্রলীগ মুখোমুখি দাঁড়িয়েছে। আর এক সময়ের কোটা আন্দোলনের নেতা নুরুল হক নূরও মুখ খুলেছেন এই আন্দোলন নিয়ে। কিন্তু এসব কিসের ইঙ্গিত দিচ্ছে জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। কোটা না মেধা স্লোগানটি ভিত্তিহীন। কোটা বন্ধ চাইনি, বাতিল চাইনি, সবাই চেয়েছে এবং সংস্কার। যারা আন্দোলন করছে তারা কিন্তু ওই আমাদের একই দাবিতে, সংস্কারের দাবিতেই কথা বলছে, তারা একেবারে বাতিল চাচ্ছে। 36 অনুযায়ী ইট ইজ কিন্তু কমপ্লিটলি অফেন্স। 30 জুন দ্বিতীয়বার কোটা আন্দোলন শুরুর পর এই প্রথম প্রকাশ্য নিজেদের অবস্থান জানান দিল দুই ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ছাত্রদল। পৃথক দুটি সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানান তারা। সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, শিক্ষার্থীরা আন্দোলনকে টেনে হিঁচড়ে লম্বা করছে, কোটা নয় মেধা। শিক্ষার্থীদের এই স্লোগানও ভিত্তিহীন বলে মত দেন তিনি। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি এই আন্দোলনকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন। একজন পরীক্ষার্থীকে প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা প্রতিটি ধাপ পার হয়ে আসতে হয়, তাই কোটা না মেধা স্লোগানটি ভিত্তিহীন, কল্পনাপ্রসূত এবং উদ্দেশ্যমূলক প্রচারণা। কোটা থাকবে না, ইদার শেখ পরিবার হাসিনা থাকবে, না হয় বাংলাদেশের 20 কোটি মানুষ থাকবে, কোটা থাকতে পারবে না, কোনোভাবে সম্ভব না। বাংলাদেশে মেধার ভিত্তিতে চাকরি হবে, কোঠার ভিত্তিতে নয়। এই কোঠার পক্ষে আওয়ামী লীগ কেন? এটা হলো তার পেটুয়া বাণী পাহারা পাড়ার জন্য। হাসিনা সরকারকে নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপ পদত্যাগের সময় জানালো জাতিসংঘ। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন নতুন সেনাপ্রধান কিন্তু কোটা বাতিল চেয়েছে, এমন মন্তব্য কিন্তু করেছে নতুন সেনাপ্রধান। প্রিয় দর্শক বন্ধুরা, সেই সাথে কিন্তু শেখ হাসিনাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে যুক্তরাষ্ট্র এবং নতুন সেনাপ্রধান। আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিত এবং ধাপে ধাপে দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের সরাসরি বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। যারা চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটিকে লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো এরপর এক দেখে আসি। ইদার শেখ পরিবার হাসিনা থাকবে, না হয় বাংলাদেশের 20 কোটি মানুষ থাকবে, কোটা থাকতে পারবে না, কোনোভাবে সম্ভব না। আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ছেলে মেয়েরা যখন কোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন করছে, তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে, কুমিল্লাতে, চট্টগ্রামে, ইভেন শাহবাগে আজকে পুলিশের সাজুয়া টান দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থীদের উপরে গুলিবর্ষণ করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে। এটা পাঞ্জাবের আমল না, পাকিস্তানিদের হাতে আমরা বন্দী না, এটা 190 বছরের জমিদারি শাসন না। যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে, ব্রিটিশ বেনিয়ারা বাংলাদেশ দখল করে রেখেছে, আমরা প্রত্যাখ্যান করছি এবং বলে রাখছি, বাংলাদেশে গণতন্ত্রের যে লড়াই হয়েছে, যেই রক্ত দিয়ে মুক্তিযোদ্ধারা বাংলাদেশ স্বাধীন করেছে, সেই বাংলাদেশ আমরা ফেরত আনবো। কোটা থাকবে না, ইদার শেখ পরিবার হাসিনা থাকবে, না হয় বাংলাদেশের 20 কোটি মানুষ থাকবে, কোটা থাকতে পারবে না, কোনোভাবে সম্ভব না। গতকালকে দেখলাম শিশু সন্তানকে হত্যা করেছে খাবারের জন্য অভাবের দায়ে। তখন আমার দেশের অবৈধ দখলদাররা, রাঘব পাল, খসিনে বেগম, মীর জাফররা 196 জনকে বিমানে করে 2 দিনের শ্রাদ্ধ করতে যায়। সেই বেইজিং থেকে ভিক্ষার ঝুলি নিয়ে বাংলাদেশে লাথি মেরে ফেলে দিয়ে আসছে। সফর সংক্ষিপ্ত করে ফিরে আসতে হয়েছে। আপনি বারবার বাংলাদেশের মানুষকে বোকা বানাবেন, বেইজিং এর টাকা দিয়ে রাস্তা বানাবেন, সেতু বানাবেন, রেল করিডোর দেবেন, আর সেইটার বেনিফিশিয়ারি হবে দিল্লি। এই লুটপাটের রাজনীতি বাংলাদেশের মানুষ যেমন বোঝে, দুনিয়ার মানুষরাও বোঝে, বেইজিংও বোঝে। যদি মনে করে থাকেন দিল্লির গোলামি করে, দালালি করে, বাংলাদেশকে দফায় দফায় বিক্রি করে, ঋণগ্রস্ত করে এই দেশের জনগণকে প্রজা আকারে কুকুর বিড়ালের মতো ট্রিট করবেন, সব খেলার শেষ আছে। ফেরাউনকেও ডুবে মরতে হয়েছে, নমরুনকেও মশা মাইরা ফেলছে, মতিয়রকে ছাগল কোরবানি দিয়ে দিছে। আপনাদের কোরবানির দিন আসতেছে, শুধু অপেক্ষা করেন। প্রিয় দেশবাসী, আমরা বারবার বলেছি, স্বাধীনতার ঘোষণাপত্রে এই রাষ্ট্র বানানোর অঙ্গীকার পরিষ্কার করে বলে দেওয়া ছিল। সেখানে বলা ছিল যে আমরা একটা গণপ্রজাতন্ত্র বানাবো। এর মানে হচ্ছে বাংলাদেশের তখনকার 7.5 কোটি গরিব মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, শ্রমজীবী মানুষরা মিলে একটা নিজেদের বাংলাদেশ বানাবে, যেই বাংলাদেশটাতে কোনো বৈষম্য থাকবে না, রাজা প্রজার বিভেদ থাকবে না, ব্রাহ্মণ আর নমশূদ্রের বিভেদ থাকবে না,
জমিদারি প্রথা থাকবে না, রবার্ট ক্লাইভরা এসে আমাদের টাকা পয়সা সোনা দানা লুট করে নিয়ে যাবে না। কিন্তু আমরা যে ৫ বছর পরে এসে দেখতে পাচ্ছি এই বাংলাদেশটা আজকে আওয়ামী দখলদারদের হাতে, রবার্ট ক্লাইভ আর মির্জাফরদের হাতে লুট হয়ে গেছে। আমার সম্পদ আজকে আওয়ামী ব্যবসায়ী যারা আছে, এসালম, জগৎ শেখ, উবিচা আদার, সামিট গ্রুপের রায়দুল্লভদের মতো, দরবেশ বাবাদের মতো শুধু দেশ থেকে লুট হয়ে যাচ্ছে না, বাংলাদেশের ব্যাংকগুলো থেকে লুট হয়ে যাচ্ছে। বাংলাদেশের ব্যাংকগুলোতে আজকে টাকা নাই, কাগজ ছাপিয়ে দিচ্ছে, ৫ লক্ষ টাকার ক্যাশ পর্যন্ত। পিনাকি ভট্টাচার্য বলেন, কাঁঠালরানী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের কফিনে শেষ পেরেক পোতার কাজ চলছে। আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টপিক অ্যাডমিন টুইটে জানিয়েছেন, এই মাসের শেষে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে। পিনাকি বলেন, এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায়? হ্যাঁ যায়, যদি সে দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপর তার নিজের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে। আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্রকে বলে রোম স্ট্যাটিউট। বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশে আইন হিসেবে গ্রহণ করেছে ২০১০ সালের ২৩শে মার্চ। এই আইন পাশ করে জামায়াত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা, কিন্তু পরে তা আর সম্ভব হয়নি, কারণ রোম স্ট্যাটিউট ঘোষণাপত্র লেখা হয়েছিল ২০২২ সালে, তাই তার আগে অপরাধের বিচারে আদালতে হয় না। পিনাকি ভট্টাচার্য বলেন, এখন এই আদালতে হাসিনা ও তার সহযোগীদের বিচার করা হবে। এই আদালতে যে অপরাধের বিচার করা হয় তা হলো যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গুম খুনের অপরাধ, গণহত্যার অপরাধ। হাসিনা যুদ্ধাপরাধ ছাড়া বাকি সবগুলো অপরাধ করেছে। পিনাকি বলেন, এখন পর্যন্ত এই আদালতে যাদের বিচার হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন টমাস লুবান কাটাইলো। তিনি কঙ্গোর মিলিটারি লিডার ছিলেন। বাচ্চা ও শিশুদের দিয়ে জোরপূর্বক যুদ্ধ করার অপরাধে ২০১২ সালে ১৪ বছরের জেল হয়। তারপরে ব্যক্তি কর্গোর জার্মেই কাতাঙ্গা, তিনিও একই অপরাধে ২০১৪ সালে তার শাস্তি হয়েছিল। তৃতীয় ব্যক্তি আহমদ আল ফাকি আল মাহদি, তিনি তার দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংস করেছিল। এই অপরাধে ২০১৬ সালে তার সাজা হয়েছিল ৯ বছর। হাসিনাও আমাদের সংস্কৃতি ঐতিহ্য ধ্বংস করেছে। সুন্দরবনে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে এখন বলতে পারেন হাসিনা যদি ক্ষমতায় থাকে তাহলে মামলা আগাবে। পিনাকি বলেন, হ্যাঁ, মামলা আগাবে। হাসিনা ক্ষমতায় থেকে গেলে কোমরে দড়ি বেঁধে আদালতে ডেকে আনা হবে। আর এই আদালতের শাস্তি হলে ঘোষণাপত্রে যে ১১০টি দেশ সাইন করেছে, এই সমস্ত দেশে হাসিনা এবং তার সহযোগীরা গেলে আটক করা হবে। এই মামলায় শুধু হাসিনা, তার সাথে আরো ২০ জনের তালিকা আছে, এর মধ্যে ডিবি হারুন সহ ১১ জন আছে। পিনাকি ভট্টাচার্য বলেন, এই আদালতের শাস্তি হয় জেল এবং সমস্ত সম্পদ বাজেয়াপ্ত হয়। পৃথিবীর বিভিন্ন দেশে এরা সম্পদ রাখে, সম্পদ বাজেয়াপ্ত হয়। তেমনি হাসিনা এবং তার সহযোগীরা পৃথিবীর বিভিন্ন দেশের সম্পদ রেখেছে, সেই টাকা তারা ভোগ করতে পারবে না। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা এখন সবচেয়ে বড় মাথা ব্যথা হলো টাকা পয়সা নিয়ে কোথায় পালাবে সে, কোথায় নিরাপদে থাকবে। ইতোমধ্যে আপনারা সকলেই শুনেছেন, আমেরিকা থেকে বাংলাদেশে রেমিটেন্সের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়ছে। এতদিন মধ্যপ্রাচ্য ছিল আমাদের রেমিটেন্সের ১ নম্বর উৎস। মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর উৎস হিসেবে আমেরিকার এই উত্থান শুধু বিস্ময়কর নয়, বরং সন্দেহজনক। সেই কারণে বাংলাদেশে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ধারণা করছে বাংলাদেশ থেকে আমেরিকায় পাচার। হাইকোর্টের আপিল বিভাগের আদেশ প্রত্যাখ্যান করে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। বুধবার সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করে বৃহস্পতিবারও একই কর্মসূচি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। এরপরই কর্মসূচির পক্ষে বিপক্ষে ছাত্রদল ও ছাত্রলীগ মুখোমুখি দাঁড়িয়েছে। আর এক সময়ের কোটা আন্দোলনের নেতা নুরুল হক নুরও মুখ খুলেছেন এই আন্দোলন নিয়ে। কিন্তু এসব কিসের ইঙ্গিত দিচ্ছে, জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। কোটা না মেধা স্লোগানটি একটি ভিত্তিহীন। কোটা বন্ধ চাইনি, বাতিল চাইনি, সবাই চেয়েছে কোটা সংস্কার। যারা আন্দোলন করছে তারা কিন্তু ওই আমাদের একই দাবিতে, সংস্কারের দাবিতেই কথা বলছে, তারা একেবারে বাতিল চাচ্ছে। 36 অনুযায়ী ইট ইজ কমপ্লিটলি অফেন্স। ৩০ জুন দ্বিতীয়বার কোটা আন্দোলন শুরুর পর এই প্রথম প্রকাশ্য নিজেদের অবস্থান জানান দিল দুই ছাত্র সংগঠন, ছাত্রলীগ ও ছাত্রদল। পৃথক দুটি সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান জানান তারা। সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, শিক্ষার্থীরা আন্দোলনকে টেনে হিঁচড়ে লম্বা করছে, কোটা নয় মেধা। শিক্ষার্থীদের এই স্লোগানও ভিত্তিহীন বলে মত দেন তিনি। সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি এই আন্দোলনকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন। একজন পরীক্ষার্থীকে প্রিলিমিনারি, লিখিত ও ভাইবা প্রতিটি ধাপ পার হয়ে আসতে হয়, তাই কোটা না মেধা স্লোগানটি একটি ভিত্তিহীন, কল্পনাপ্রসূত এবং উদ্দেশ্যমূলক প্রচারণা। আদালতের বিচারিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়ে নিজেদের বক্তব্য তুলে না ধরে বর্তমানে আন্দোলনের নামে প্রকৃতপক্ষে সাধারণ জনগণের জীবনযাত্রা ব্যাহত করার প্রচেষ্টা চলছে, যা কোনো মতেই আর যৌক্তিক পদক্ষেপ নয়। এই আন্দোলনের কারণে চলমান এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন হচ্ছে, হাসপাতালে রোগীদের যাতায়াত সম্ভব হচ্ছে না, জরুরি রাষ্ট্রীয় প্রয়োজন যেমন সম্পদ, যেমন তেল, গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন দুরূহ হয়ে উঠছে, কর্মজীবী শ্রমজীবী মানুষের জীবনযাত্রা অচল হয়ে যাচ্ছে। আন্দোলন খেলা ও হিরোইজম প্রদর্শনের এই মানসিকতা এদেশের শিক্ষিত তরুণ প্রজন্মের প্রতি সাধারণ মানুষের
বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। একই দিন বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদল। চলমান কোটা সংস্কার দাবির আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদল অংশ নিয়েছিল। তখন সবাই সংস্কার চেয়েছিল, প্রধানমন্ত্রী কোটা বাতিল করে দিয়েছিলেন। আদালতকে ব্যবহার করে কোটাকে পুনর্স্থাপন করেছে সরকার। কোটার বিষয়ে চূড়ান্ত নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। সময় কোটা যে আন্দোলন হয়েছিল সে আন্দোলন ছিল কোটা সংস্কার আন্দোলন, এটার নামই ছিল কোটা সংস্কার আন্দোলন। কিন্তু অবৈধ প্রধানমন্ত্রী ইচ্ছাকৃতভাবে সেটিকে কোটা সংস্কার না করে সেটিকে কোটা বাতিল করে দিয়েছে একটি প্রশাসনিক সিদ্ধান্তের বলে। কিন্তু তখনকার যারা আন্দোলন করেছে কেউ কিন্তু কোটা বন্ধ চায়নি, বাতিল চায়নি, সবাই চেয়েছে কোটা সংস্কার। এর আগে বুধবার রাতে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের একটি অনুষ্ঠানে এসে কোটা আন্দোলন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন একসময়ের কোটা বিরোধী আন্দোলনের নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি কোটা বাতিল নয়, সংস্কারের উপরে জোর দিয়েছেন। 4 অক্টোবর 2017-18 সালের 17 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করি। 4 অক্টোবর প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে, পরিপত্রের মধ্যে দিয়ে আমরা আন্দোলনটা স্থগিত করি। আমাদের দাবি ছিল সরকারি আধা সরকারি সকল ধরনের চাকরিতে কোটা একটা যৌক্তিক সংস্কার। আমরা কিন্তু কোটার বিরোধী না, আমরা বাতিলও চাই না। আবার এখন যারা আন্দোলন করছে তারা কিন্তু ওই আমাদের একই দাবিতে, সংস্কারের দাবিতেই কথা বলছে, তারা একেবারে বাতিল চাচ্ছে। একদিকে আদালতের আদেশ, অন্যদিকে সরকার প্রধানের চীন সফর সংক্ষিপ্ত করে দেশে আসা। আন্দোলনের 12 দিনে কোটা বিরোধীদের পুলিশ সহায়তা করলেও আজ পুলিশের তরফ থেকেও এলো কঠোর বার্তা। এখন যদি রাস্তা বন্ধ হয়, এটি কিন্তু আমাদের যে বলা যায় যে ঢাকা মেট্রোপলিটনের আইন বা দেশের প্রচলিত আইন, এমনকি আমি তো কনস্টিটিউশনকেও রেফার করলাম 36 অনুযায়ী, ইট ইজ কিন্তু কমপ্লিটলি অফেন্স। আমরা মনে করি সেটা অফেন্স করবে না, সেটা আমরা আশা করি। একদিকে পুলিশের কঠোর অবস্থান, অন্যদিকে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের আন্দোলনকারীদের বিপরীতে অবস্থান। কোন দিকে যাচ্ছে এই আন্দোলন? মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ। মহা আইনি চ্যালেঞ্জে পড়েছে, এমনই আইনি ঝামেলা পড়েছে যে আমাদের এখনই ব্যান্ড পার্টি বাজার মিছিল করা উচিত। পার্টি সং দিয়া এডিটেশন দেন পার্টি সং দেন। ঘটনা কি হয়েছে, 2019 সালে ইংল্যান্ডের স্বরাষ্ট্র দপ্তর জঙ্গিবাদ এবং ইসলামিজম নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করে, মূলত অনলাইনে। সেখানকার একটা ফুটনোটে নিচে চৌধুরী মঈনুদ্দিনের নাম উল্লেখ করে বলা হয় যে তার বিরুদ্ধে বাংলাদেশের আইসিটির একটা রায়ও আছে। চৌধুরী মঈনুদ্দিন কে ছিলেন? উনি ছিলেন ইসলামী ছাত্র সংঘের নেতা, জামাতের নেতা কিন্তু না। উনি জামাত করেননি কখনো, এখনো করেন না। 1971 পূর্বদেশ নামে একটা পত্রিকার একজন তরুণ সাংবাদিক ছিলেন। 16 ডিসেম্বরের পরে ওনার নামে নানা ধরনের উদ্ভট প্রচারণা শুরু করে আতিকুর রহমান বলে একজন, তারই সহকর্মী, পূর্বদেশে চাকরি করতো। সেই সময় উইসান্টের মতো ঘটনা ঘটতেছিল, মানে ডাইনি শিকার যে কোনো যুদ্ধাবস্থায় এভাবে প্রতিপক্ষকে ঘায়াল করা হয়েছে। ইতিহাসের ন্যারেটিভে বলা হয় উইসান্ট। আমেরিকা হয়েছে কোল্ড ওয়ারের জামানায়, কমিউনিস্ট নাম দিয়ে প্রতিপক্ষকে ঘায়াল করা হয়েছে। আপনাদের তো হাল আমলের বিখ্যাত অস্কার বিজয়ী সিনেমা ওপেনহাইমার দেখছেন, তাই না? ওপেনহাইমারকে কমিউনিস্ট বলে খেদানো হয়েছিল, যে পারমাণবিক বোমা বানাইলো তারে খেদানো হইলো। চার্লি চ্যাপলিনকে খেদানো হয়েছিল আমেরিকা থেকে। আওয়ামী লীগ যখন জয় বাংলা হবে না, তখন দেখবেন আওয়ামী লীগ নাম দিয়া নিরীহ মানুষকে কেমন হয়রানি করার চেষ্টা করে কিছু মানুষ। ওরা তখন আমাদের চাইতে বড় অ্যান্টিফেসিস্ট হয়ে যাবে। যাই হোক, চৌধুরী মঈনুদ্দিনকে এই আতিকুর রহমান বলছিল অপারেশন ইনচার্জ। কিভাবে? চৌধুরী মঈনুদ্দিন ওয়াজ দি অপারেশন ইনচার্জ অফ আল বদর ইন ঢাকা সিটি। দেখেন কেমন নিউজ ছাপা হয়েছিল, নরঘাতককে ধরিয়া দিন। এটা কিন্তু ওই আতিকুর রহমানের করা নিউজ। উনি পুরো 71 টাইমে করলেন সাংবাদিকতা, আর উনি জামাত করতেন না, সেই সময় রিজাইন করছিলেন জামাত থেকে। উনি কেন নরঘাতক হইলেন? আতিকুর রহমান আজাদের সাংবাদিককে বলছিল যে উনি নাকি তার কাছে তার ঠিকানা জানতে চাইছিলেন, আর চৌধুরী মঈনুদ্দিন আল বদর নিয়ে নাকি স্কুপ নিউজ করতো। এটা তার দোষ, এটা হইতেছে অভিযোগ। শুনেন, Moinuddin had asked for his address. He asked the number of my residence. Immediately it cropped in my mind I should not give him the actual number of my residence, because of that fear that he has already become involved in Al Badr politics. To go to documentary evidence produced and broadcast here in the United Kingdom some years back, considered at least abroad to be one of the seminal investigations into the events of 1971, documentary evidence in which your former colleague and editor Atikur Rahman on the Purbadesh newspaper that you worked on in 1971 says that you were able to produce exclusive scoops about al-Badr because, he says, you had unique information about al-Badr, because, in fact, he says you sat on the central committee of al-Badr. মানে আল বদর কাউকে ধরে নিয়ে যাবে, সে ভিক্টিমের কাছ থেকে জানতে চাইবে যে তোমার ঠিকানা দাও আমারে। আরে কারো ঠিকানা দেওয়ার জন্য কারো জিজ্ঞেস করতে হয়? সে তো তার পিছে লোক লাগাই দিবে এবং তার পিছে যায় তার বাসা দেখে আসবে। এই আতিকুর রহমান চৌধুরী মঈনুদ্দিনের পিছে লাগেছিল। কেন লাগেছিল সেটা আমাদের কিছু অনুমান আছে, সেটা আমরা পরে দেখবো। সে তার ক্ষতি করার জন্য উইসা করে লাগে, মারা গেছে, খোদা তাআলা তাহলে মাফ করুক। কিন্তু 16 ডিসেম্বরের পরে চৌধুরী মঈনুদ্দিনের বিরুদ্ধে পূর্ব দেশে একটা রিপোর্ট ছাপানোর জন্য সে জমা দেয়। এই রিপোর্টটাই সম্পাদক এটা নাকচ করে দেয়। সম্পাদক কে ছিল জানেন? যাই হোক, প্রসঙ্গে পরে আসতেছি। আতিকুর রহমান দুইটা দাহামিসা কথা কইছিল। এক নম্বর, সে চৌধুরী মঈনুদ্দিনের বসা ছিল। শুনেন, In 1971, Moinuddin worked here at the Purbadesh newspaper in Dhaka. His superior was Atikur Rahman. না, সে চৌধুরী মঈনুদ্দিনের বসা ছিল না। চৌধুরী মঈনুদ্দিনের সিনিয়র ছিল কামাল লোহানী, আর ভারপ্রাপ্ত সম্পাদক ছিল এহসানুল হায়দার চৌধুরী। সে এহসানুল হায়দার চৌধুরী হচ্ছে শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরীর ছোট ভাই। আতিকুর রহমান যখন সে বানোয়াট গল্প ছাপানোর জন্য জমা দেয় এহসানুল হায়দার চৌধুরীকে, তার বড় ভাই শহীদ হয়েছে, কিন্তু সে ওই লেখা ছাপতে চায় নাই। পরে তাকে আতিকুর রহমান অস্ত্রধারীদেরকে আইনা তাকে ছাপতে বাধ্য করে ওই নিউজটা। After the end of the war, Atikur Rahman wrote a story that made front-page news across Bangladesh, naming Chaudhry Moinuddin as a member of the al-Badr.
তখন তো সবার হাতে হাতে অস্ত্র, কে মুক্তিযোদ্ধা কে রাজাকার কি অস্ত্র ঘুরে বেড়াচ্ছে, অস্ত্রকে এনে তাকে বন্দুক ধরে তাকে ছাড়তে বাধ্য করে এই নিউজটা, এই আতিকুর রহমান। আর 2 নম্বর মিছা কথা হইতেছে আব্দুল খালেক মজুমদার ঢাকা নগরের জামাতের নেতা ছিল। এই দেখেন তাকে ধরার নিউজ, তাকে ধরে 16 ডিসেম্বরের পরে তাকে প্রচুর মারধর করে। সে নাকি লিখিতভাবে তাদের বলছিল যে চৌধুরী মহিউদ্দিন আলবদরের অপারেশন ইনচার্জ ছিল। এটা হইতেছে একমাত্র প্রমাণ। শুনেন। Short edition, Atikur Rahman intervened when a member of the Jamaat, Khalek Majumdar, was being tortured. I asked the freedom fighters who were there not to torture him anymore, but to hand him over to police. And then he disclosed that he was not involved in killing, but Chaudhry Moinuddin was the operation in charge of Al-Badr in Dhaka city. Although Majumdar was found guilty of abducting a senior journalist, his conviction was later overturned on appeal. But despite the circumstances of his detention, Atikur Rahman remains convinced that the evidence Majumdar gave about Moinuddin is reliable. He always claimed that Chaudhry Moinuddin was the operation in charge of Al-Badr in Dhaka city. Then I asked him whether he can give a written statement. He agreed. He said, yes, why not? I'm not afraid. I can give it because I know it very well. পুরাই মিছা কথা। খালেক মজুমদারের জেল হয় মুজিবের আমলে, তার ট্রায়াল হয়, বিচার হয়। সে ট্রায়ালের কোথাও এমনকি পুলিশের কাছে চৌধুরী মইনুদ্দিনের নাম বলেন, তার এফিডেভিট করা লিখিত স্বীকারোক্তি আছে। দেখছেন কেমন জাউরা। লন্ডনের চ্যানেল 4 একটা ডকুমেন্টারি করেছিল চৌধুরী মইনুদ্দিনকে নিয়ে। আমাদের বন্ধু ডেভিড বার্গম্যান চৌধুরী মইনুদ্দিনের সিনিয়র কামাল লোহানীর সাক্ষাৎকার নিয়েছিল। সেখানে কামাল লোহানীকে নানাভাবে ঘুরে পেঁচায় প্রশ্ন করা হয়েছিল, মানে ডেভিড বার্গম্যানই করছিল যে চৌধুরী মইনুদ্দিন কি বুদ্ধিজীবী হত্যায় জড়িত ছিল। কামাল লোহানী অভিযোগ অস্বীকার করছিল এবং চৌধুরী মইনুদ্দিনের প্রশংসা করছেন। অবাক ব্যাপার হচ্ছে যে সেই অংশটা চ্যানেল 4 যখন ডকুমেন্টারি করে, পাবলিশ করে, প্রচার করে, ওই অংশটা বাদ দিয়ে দেয়। আমি প্রশ্ন করতে পারে যে আমি এটা কেমনে জানলাম যে অংশটা বাদ দিচ্ছে? এটা রেকর্ড করছিল কিন্তু বাদ দিচ্ছে, কেমনে জানলাম? চ্যানেল 4 এর বিরুদ্ধে চৌধুরী মইনুদ্দিন লন্ডনে মামলা করছে। তখন আদালত চ্যানেল 4 কে আদেশ দেয় ওই ডকুমেন্টারির আনএডিটেড পুরো ফুটেজটা বাদীপক্ষকে দিতে হবে, ওরা দেয়। ওইখানে ওনারা কামাল লোহানীর ওই বক্তব্যটা দেখতে পান, শুনতে পান। চৌধুরী মইনুদ্দিন বিডি নিউজ 24 এ সাক্ষাৎকার দিয়েছিলেন 2013 সালে। এখন এটা সরাই ফেলছে এখান থেকে, বিডি নিউজ থেকে। কামাল লোহানী তখন বেঁচে আছেন, সেখানে তিনি মানে চৌধুরী মইনুদ্দিন এই বিষয়ে বিস্তারিত বলছেন। এখন প্রশ্ন হইলো যে চৌধুরী মইনুদ্দিনের বিরুদ্ধে কিছু লোক কেন আদা জল খেয়ে লাগছে, বলা মুশকিল। আতিকুর রহমানের একটা প্রফেশনাল জেলাসি ছিল। আতিকুর রহমান পরে পূর্বদেশ পত্রিকাটা কিন্তু খায় দেয়, সে মালিক হয়, সম্পাদক হয়, হইতেই পারে চৌধুরী মইনুদ্দিনকে সে কম্পিটিটর বলে মনে করছিল। আরেকটা কারণ হচ্ছে যে 1971 কম হোক বেশি হোক মানুষ তো মারা গেছে দুই পক্ষেই, অগ্নিসংযোগ হয়েছে, ধর্ষণ হয়েছে দুই পক্ষেই। মানুষের একটা ক্ষোভের বই প্রকাশ তো লাগবে। যারা অত্যাচার করছে তারা তো মুজিবের প্রশাসনে ঢুকে গেছে। ধরেন এই যে আওয়ামী লীগের আমলে অত্যাচার হইতেছে, আওয়ামী লীগেরা করতেছে, এটা ঠিক, কিন্তু মূল কাজ করতেছে কে? পুলিশ করতেছে, র্যাব করতেছে, ডিবি করতেছে, প্রশাসন করতেছে, তাই না? আওয়ামী লীগ যা বাংলা হইলে দেখবেন যে পুলিশ, র্যাব নিরীহ আওয়ামী লীগারদের ধরে বাম্বু দিবে, অতি উৎসাহী হয়ে বাম্বু দিবে, বাম্বু দিয়ে ছবি তুলবে আর ভিডিও করে পাঠাবে আনকারের কাছে, কইবে যে দাদা দেখেন ইনকা করে সাইজ করেছি, ঠিক আছে না, আরো কিছু করবো, আরো কিছু করা লাগবে। মানে নিজে বাঁচার জন্য সে বলির পাঠা খুঁজবে। মুজিবের প্রশাসনে ঢুকেছিল রাজাকারেরা এবং যারা অত্যাচার করছিল পাক বাহিনীর হইয়া, তার কেমনে এটা শুনে অবাক হলেন? হ্যাঁ, তাহলে ইতিহাস বলি। ইয়াহিয়া খান শেখ মুজিবের বিরুদ্ধে যে মামলা ট্রায়াল শুরু করছিল মানে শেখ মুজিবকে ফাঁসি দেওয়ার জন্য, সেই মামলায় শেখ মুজিবের বিরুদ্ধে সাক্ষী ছিল হচ্ছে করাচির ডন পত্রিকার ঢাকার প্রতিনিধি মাহবুবুল আলম। শেখ মুজিব প্রধানমন্ত্রী হইয়া মাহবুবুল আলমকে নিজের প্রেস সেক্রেটারি করছিল। হ্যাঁ, অবাক হলেন? অবাক হলেন না? আরো আছে। 71 সালে ঢাকার এপিপি অফিসের জেনারেল ম্যানেজার ছিল আবুল হাসিব। সে শেখ মুজিবের জনসংযোগ অফিসার হয় মুক্তিযুদ্ধের পরে। সিএসপি সহ রফিকুল্লাহ যে পাক বাহিনীর পক্ষে কাজ করে গেছে, তারে শেখ মুজিব তার সেক্রেটারি বানায়। কুখ্যাত খনি জেনারেল টিক্কা খানের পিএস অনু ইসলাম গণভবনে চাকরি দেয় শেখ মুজিব। মোনাম খানের এডিসি ব্রিগেডিয়ার মশরুল ছিল, শেখ মুজিব তাকে নিজের এডিসি বানায়। হ্যাঁ, পাকিস্তান আমলে তাজউদ্দিন আহমেদের উপরে নজরদারির জন্য একটা টিম ছিল 303 নামে। ওই 303 টিমের সদস্য সিএসপি মতিউল ইসলামকে বসানো হয়েছিল অর্থ সচিব কইরা। ওই সময় 71-এ পাক বাহিনীর সাথে ঢাকা সিটির পুলিশের এসপি হিসেবে সমস্ত অত্যাচার করছে, পাকিস্তান সরকারের চাকরি করছে ইয়ে চৌধুরী। স্বাধীনতার পর প্রমোশন পায় ডিআইজি হয় এবং গোয়েন্দা বিভাগ প্রধানের দায়িত্ব পালন করে। মানে হারুন এখন যে পোস্টে আছে সেই পোস্টে দেয়। আগরতলা মামলার মিথ্যা সাক্ষী তৈরি করছিল পুলিশ অফিসার এবিএস সবদার। সে হইল শেখ মুজিবের গোয়েন্দা প্রধান। লেফটেন্যান্ট কর্নেল AKM রহমান পাকিস্তান আর্মির সামরিক আদালতের বিচার হচ্ছিল, সেই বাংলাদেশ সেনাবাহিনীর সরবরাহ বিভাগের প্রধানের দায়িত্ব পায়। মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর উপপ্রধান ছিল, রাজাকার তো একটা প্যারামিলিটারি ছিল, তাই না? রাজাকার বাহিনীর উপপ্রধান ছিল লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ সালাউদ্দিন। সে রাজাকার বাহিনীর চিফ রিক্রুটিং অফিসার ছিল, সব রাজাকারদের থেকে সে রিক্রুট করছে। স্বাধীন বাংলাদেশে সে রাষ্ট্রপতি মানে শেখ মুজিবের রাষ্ট্রপতির সামরিক সচিব পদে তাকে প্রদান করা হয়। শেখ মুজিব সরকারের সেনা পুলিশ প্রধান ছিল ক্যাপ্টেন হাকিম। মুক্তিযুদ্ধের সময় সে পাকিস্তান আর্মির 71 ফিল্ড রেজিমেন্টের ট্রানজিট ক্যাপ্টেন হিসেবে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সরাসরি অপারেশন করছে আখাউড়াতে, তেলিয়াপাড়াতে, এবং এই জায়গায় প্রচুর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে তার অপারেশনে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মির গোলা বারুদ সরবরাহের দায়িত্বে থাকা পাকিস্তান আর্মির অর্ডিন্যান্স কর্নার অফিসার লেফটেন্যান্ট মোতাব্বের এবং লেফটেন্যান্ট ফরিদ স্বাধীন বাংলাদেশের পুলিশের ডিআইজি হয়। এয়ার কমান্ডার আমিনুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান গোয়েন্দা সংস্থা ISI ঢাকার প্রধান ছিল। স্বাধীনতার পরে শেখ মুজিব তার প্রশাসনে সশস্ত্র বাহিনীর গোয়েন্দা প্রধান বানায় তারে, মানে ডিজিএফ এখন যেটা তার প্রধান বানায় তারে। রাজাকার আলবদরদের বিচার এবং দণ্ডাদেশ প্রদান করা হয়েছে যে কোর্টে, সেই কোর্টের হাকিম ছিল শান্তি বাহিনীর প্রধান।
তার মানে বুঝেছেন তো, সোহরাওয়ার্দীর বডিগার্ডের সরকার ছিল রাজাকারের সরকার, এরাই ওই আতিকুর রহমানকে মদত দিচ্ছে। এখন আসেন ওই মামলার প্রসঙ্গে আসি। ওই যে 2019 সালে যুক্তরাষ্ট্রের যে স্বরাষ্ট্র দপ্তরে জঙ্গিবাদ এবং ইসলামিজম নিয়ে যে রিপোর্টটা প্রকাশ করছে বলছিলাম না, সেই সময় ইংল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল জানেন? প্রীতি জিন্তা। আরে দূর, কি কই প্রীতি প্যাটেল, গুজরাটের মেয়ে, ওই মোদির 1 নাম্বার লেসপেন স্যার। তাহলে বুঝছেন তো ওর কেন এত কুরকুরানি? তো কুরকুরানি তো ভালোই হয়েছে। কি ভালো হয়েছে সেটা একটু দেখেছি। চৌধুরী মহিউদ্দিনের দাবি ছিল যে রিপোর্টে তার রায় এই বিষয়টার উল্লেখ যে আছে এটাও তার বিরুদ্ধে মানহানির সামিল, এবং উনি একটা আইনি নোটিশ পাঠায় স্বরাষ্ট্র দপ্তরকে। স্বরাষ্ট্র দপ্তর লিগাল নোটিশ পাইয়া দরকার যায়, ফুটনোটটা সরাই ফেলে অনলাইন থেকে। তারপরেও উনি চৌধুরী মহিউদ্দিন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে যুক্তরাজ্যের হাইকোর্টে মানহানি মামলা দায়ের করে। এবং মহিউদ্দিনের খুব সাফ বক্তব্য ছিল যে বাংলাদেশের আদালতের রায়কে সূত্র হিসেবে ব্যবহার করার বিষয়টাই ওনার জন্য মানহানিকর, কারণ বাংলাদেশের আইসিটির কোন ধরনের গ্রহণযোগ্যতা নাই। সুতরাং আইসিটির মাধ্যমে 1971 যে ধরনের ইতিহাস প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ এবং রায় দেওয়া হয়েছে, তার সবই ভিত্তিহীন। এর ফলে যুক্তরাজ্যের একজন সম্মানিত নাগরিক হিসেবে মহিউদ্দিনের মানবাধিকার এবং সম্মান পূর্ণ হয়েছে। অভিযোগগুলো ভালো করে চিন্তা করে দেখেন। আবার বিপরীত পক্ষ মানে স্বরাষ্ট্র দপ্তরের আইনজীবীরা এরা বলে যে অন্য একটা দেশের আদালতে ইতিমধ্যে চূড়ান্তভাবে নিষ্পত্তিকৃত একটা বিষয় পুনরায় উত্থাপন করে মহিউদ্দিন যেটা করার চেষ্টা করতেছেন তা হচ্ছে মূলত যুক্তরাজ্যের আইন ব্যবস্থার অপব্যবহার করতেছেন উনি। সুতরাং মহিউদ্দিনের মামলাটা খারিজ করে দেওয়া হোক, এটাই হইতেছে মামলার বিষয়টা, মানে যেটা খারিজ করা হবে নাকি হবে না। তার মানে পরোক্ষভাবে এই মামলার অন্যতম বিচার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের আদালতে আইসিটি আর বাংলাদেশের বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা যাচাই, ঠিক কিনা বলেন? এই রায় চৌধুরী মহিউদ্দিনের পক্ষে গেছে, মানে এটা খারিজ হয় নাই, আলহামদুলিল্লাহ। তাইলে হাঙ্কারে কি লাভ আর কারাল রানীর কি বাস? হাঙ্কার কি লাভ হয়েছে সেটা আর আমার কইতে হবে না। একজন আমেরিকার রায়হান রশিদ রায় হওয়ার আগে আশঙ্কা প্রকাশ করে লিখছিল চ্যানেলাই, যদি চৌধুরী মহিউদ্দিন এই মামলায় জিতে যায় তাহলে কি হবে। আমি ওইখান থেকে কই এসেছে একটা সম্ভাবনার কথা বলছিল। 1 নম্বর হচ্ছে, যদি চৌধুরী মহিউদ্দিনের পক্ষে রায়টা যায় তাহলে সেই রায়টা দেশে বিদেশে আইসিটির পুরো প্রক্রিয়া এবং প্রত্যেকটা বিচারের রায়কে চূড়ান্তভাবে প্রশ্নবিদ্ধ করবে এবং যুক্তরাষ্ট্রের আদালতের রায় শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে হাসিনা বিরোধীদের হাতে। এইটা নাকি 4টা সম্ভাবনার মধ্যে সবচেয়ে কম ক্ষতিকর, বাকিগুলো নাকি আরো বেশি ক্ষতিকর এবং সুদূর প্রসারী। 2 নম্বর কইছে, এই যে আইসিটির সমালোচনা, এটা পশ্চিমের গুরুত্বপূর্ণ আদালতের বদৌলতে এক ধরনের আইনি বৈধতার সিল পেয়ে যাবে। এই বিষয়টাকে তখন আইসিটির বিচারে দণ্ডপ্রাপ্ত সব আসামি ব্যবহার করতে পারবে এই জাতীয় কৌশলগত মানহানি মামলায়। উনি কইতেছে বর্তমানে যুক্তরাজ্যের আইন ব্যবস্থা এবং আদালত এমনিতেই এই জাতীয় মানহানি মামলার ক্ষেত্রে আকর্ষণীয় ফোরাম হয়ে উঠছে। সারা বিশ্বের অন্য সব ব্যবস্থার তুলনায় এই সুযোগটা ধারাভাবে নেওয়ার সুযোগ তৈরি হবে তখন, মানে কইতেছে যুদ্ধপরাধী পক্ষের দিক থেকে। এইভাবে 1971 প্রতিষ্ঠিত ইতিহাস একটু একটু কইরা বিকৃত হইতে থাকবে পরবর্তী প্রজন্মের কাছে। তৃতীয়ত ওই করছে, যদি চৌধুরী মহিউদ্দিন উতরে যাইতে পারে তাহলে 71 সংগঠিত যা যা অপরাধ হইছে তা নিয়ে বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত ধরনের গবেষণার লেখালেখির কাজ উদ্যোগগুলো একটা বড় ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হবে। লেখক এবং গবেষকদের বাবা গবেষকরা তাদের কাজগুলো করতে হবে প্রত্যেক পদে পদে মানহানি মামলার খড়গ মাথায় নিয়ে। আমরা রাজনীতি করছি, অ্যাক্টিভিজম করছি প্রত্যেক পদে পদে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের খড়গ মাথায় নিয়ে না। আইন বিষয়ে কইতেছে আইন বিষয়ে যাদের বিন্দু মাত্র ধারণা আছে তারা জানবেন কাউকে হয়রানি করতে বা আর্থিকভাবে সর্বশান্ত করতে মানহানি মামলার কোনো জুড়ি নাই। তার মানে আমাদের নামে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে মামলা দিত, এখন মামলা খাবে নিজম মজুমদারেরা ইউরোপে বসে। চতুর্থ তৈ কইতেছে যে বাংলাদেশে গণহত্যার বৈশ্বিক সার্বজনীন স্বীকৃতি অর্জনের যে প্রজন্মব্যাপী আন্দোলন মাত্র শুরু হয়েছে তার পুরোটা একটা অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হবে। এবার বুঝেছেন তো, কাপাকাপি শুরু হয়ে গেছে, কিন্তু এই নিয়ে আলাপ দেখেছেন কোনো দেখেন না। এমনকি জামাত এই নিয়ে কোনো কথা কইতেছে না, কিন্তু যার ব্যথা পাওয়ার কথা সে ঠিকই ঠিক করে পারিচ্ছে। এইটা মুক্তিযুদ্ধ চেতনা ইন্ডাস্ট্রির বিরুদ্ধে আমাদের একটা বড় ধরনের বিজয়। হাসিনাকে পরাস্ত করার জন্য 2টা জিনিসকে পরাস্ত করতে হবে। 1 নম্বর হইতেছে প্রগতিশীলতার বয়ান, আরেকটা হইতেছে মুক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রির বয়ান। পরিবর্তনটা হয় প্রথমে বয়ানে মাথায়, তারপরে রাস্তায় বিজয় আসে। আমাদের বয়ানের বিজয়ের রাস্তায় আমরা আরো আগে গেলাম, রাস্তার লড়াই তৈরি করেন। হাসিনা তার ক্ষমতার সময়ে এর চাইতে দুর্বল অবস্থায় কখনো পড়ে নাই। এটাই আন্দোলন শুরু করার উপযুক্ত সময়। সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাই, মাঠে নামেন, সমস্ত শক্তি নিয়ে মাঠে নামেন। বাংলাদেশে বুকসিরা ইন্ডিয়ান ট্রেন নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র চলতেছে সেইটা ঠেকাই দিতে মাঠে নামেন। এইটা চুপ করে বসে থাকার টাইম না, লড়াইয়ের সময়। ইন্ডিয়ার ট্রেন আমরা রুইখা দেবো ইনশাল্লাহ, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে ট্রেন রুখবো, এই লড়াইয়ের ট্রেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।